সত্যি সত্যি বাংলাদেশের আকাশে বিপদের ঘনঘটা দেখা দিয়েছে। এই ঘনঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি, তাদেরকে আমরা সমর্থন করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশকে পরিচালনা করছে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা, যে পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলতে পারে। হঠাৎ করে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে, রাখাইন সীমান্ত দিয়ে একটি মানবিক করিডোর দিয়ে দিচ্ছে। এই মানবিক করিডোরটা কি? আমরা শুনছি মানবিক করিডোরটা আসলে কি? মানবিক করিডোর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র, একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষে লিপ্ত হয়, যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা রক্তারক্তি হয়ে যায়, তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য, নিরীহ মানুষকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে দমনের জন্য রাস্তা খুঁজে যায়। আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি। আমরা ইউক্রেন, রাশিয়ার দ্বারা দেখেছি, আমরা আর্মেনিয়া, আজারবাইজানের দ্বারা আমরা দেখেছি, বসনিয়া হার্জেগোভিনার দ্বারাই দেখেছি। অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। জাতিসংঘ সেখানে মানবিক করিডোর আয়োজন করেছে, কিন্তু একটি মানবিক করিডোর, রক্তাক্ত অবস্থা ছাড়া কোন করিডোর মুক্তি পায়নি। সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল। সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডোরের নামে এখানে যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা বলা হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মোটেই সুখকর নয়। আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম, আমরা বাংলাদেশের মানুষ ভারতের পরাভব কখনো মেনে নিতে চাইনি। আমরা ভারতের পরাভবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি। ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের মানুষ উচ্চকিত ছিল। আজ অত্যন্ত দুঃখের বিষয়, গোপনে সমস্ত কাজটি হয়ে গেছে। বোঝা যাচ্ছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস যখন বাংলাদেশে আসলেন, তিনি যখন কক্সবাজারে গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন, তখনই বোঝা গিয়েছিল যে একটি মানবিক করিডোরের নামে, এখানে হিউম্যান প্যাসেজের নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটিয়েছে, সে একই ঘটনার এখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে। বাংলাদেশের জনপদ রক্তাক্ত হোক, বাংলাদেশকে নিয়ে এখানে ভবিষ্যতে এখানে কোন ষড়যন্ত্র মেতে উঠুক, এটা নিশ্চয়ই আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? এটা তো প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবনার কাজটা কি? উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতায় আছেন। উনি বলেছেন মাস্টার মাইন্ডরা ছাত্রকে ক্ষমতায় বসিয়েছে, সেই সব ছাত্র কিন্তু আপনাকে ক্ষমতায় বসায়নি। তখন সব ছাত্র ক্ষমতায় বসিয়েছিল, এটা সত্য। তখন সব ছাত্র আপনাকে ক্ষমতায় বসিয়েছিল। এখন সব ছাত্র কিন্তু আপনার সাথে নেই, কারণ ছাত্রদের একটি অংশ আপনার সাথে এখন আছে, বাকিরা যার যার দলে চলে গিয়েছে। বিএনপির ছাত্র দল, তারা বিএনপিতে চলে গেছে। জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির জামাতে চলে গিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা তাদের ছাত্র সংগঠনে চলে গিয়েছে। সুতরাং এখন আপনি কিন্তু ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আমরা মনে করি আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করেছি। আপনি আমাদের জন্য অত্যন্ত সম্মানের পাত্র। আপনি ইচ্ছে করলে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার কোন ভূমিকা যদি ভুল হয়, তাহলে বাংলাদেশ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তখন তো আপনি হাত মুছে, আপনার উপদেষ্টা যখন খাওয়া দাওয়ার পরে হাত মুছে চলে যায়, আপনারা তখন হাত মুখ মুছে আপনারা চলে যাবেন, কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে। যে সমস্ত উপদেষ্টাদেরকে আপনি
কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে তবে থাকতে হবে, আমাদের বাংলাদেশে থাকতে হবে। সুতরাং আমাদের বাংলাদেশে থাকাটাকে আপনি মেহরবানি করে অনিরাপদ করবেন না। আমাদের বাংলাদেশে থাকাটাকে আপনি আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেবেন না। আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের এই দেশে থাকি, আমাদের বসবাসকে আপনি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবেন না। যেমন সিরিয়ায় হয়েছে, আপনার ইসরায়েলে হচ্ছে, হামাসের হচ্ছে, জর্ডানে হচ্ছে, এমনি ধরনের পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সেটা আপনাকে মনে রাখা দরকার। আপনার উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এখন তো কোনো পার্লামেন্ট নাই, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনি কতদিনের জন্য সরকার, কতদিনের জন্য ক্ষমতা থাকবে? কিয়ামত পর্যন্ত আপনার সরকারের কোনো সীমা নাই। আপনাকে তো যেতে হবে একটা সময়, আপনার সরকারের তো মেয়াদ একটি সময় শেষ হতে হবে। কিন্তু আপনি আপনার সরকার যদি মনে করে থাকে তারা যা ইচ্ছা তাই করবেন, যে কোনো নীতি গ্রহণ করবেন। আজকে সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি এখানে একটি কথা বলেছেন, ইলন মাস্কের আপনার স্টারলিংকের সংযোগের কথা বলেছেন। এখানে পররাষ্ট্রমন্ত্রীর সামনে কথা বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তাদের যদি জ্ঞান বুদ্ধির একটু অভাব হয়, কারণ দেশটা তো মাত্র 54 বছর হয়েছে বয়স, যাদের যে সমস্ত দেশের বয়স 100 বছর, 200 বছর, 500 বছর, সেই সব দেশের একটু অভিজ্ঞতা গ্রহণ করেন। অতদূর যাওয়া দরকার। শুধু ভারতের দিকেও যদি তাকান, ভারতও কিন্তু স্টারলিংকে অপারেট করার পারমিশন দিয়েছে। আমাদের অনেক দ্রুত গতির ইন্টারনেট লাগবে, এটা সত্য, কিন্তু দেশ বিক্রি করে না। আমাদের দ্রুত গতির ইন্টারনেট লাগবে, দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়ে নয়, এটা একটু বুঝতে হবে। ভারত কিন্তু স্টারলিংকের পারমিশন দিয়েছে, কিন্তু সেটা কিন্তু ভারতীয় কোম্পানির আওতায় করতে হবে। একেবারে স্বাধীনভাবে স্টারলিংকের পারমিশন দেয়নি, তারা সেখানে রিলায়েন্স জিওকে তার পারমিশন দিয়েছে, ওখানকার এয়ারটেল কোম্পানিকে পারমিশন দিয়েছে, যাতে করে স্টারলিং, এয়ারটেল এবং রিলায়েন্স জিওর মাধ্যমে তাদের অপারেশন চালায়। আর বাংলাদেশে স্টারলিং ডাইরেক্ট অপারেশন চালাবে, এখানে অন্য কোনো কিছু নাই। অতএব স্টারলিং এখানে কি করলো? এখানে স্টারলিং কোন তথ্য নিয়ে যাবে, কিভাবে নজরদারি করবে, কোথায় পুলিশকানি দেবে, এটা কিন্তু আমরা জানি না। বাংলাদেশের কোম্পানি আছে, সরকারের, বাংলাদেশের নিজেদের একটা কোম্পানি আছে টেলিটক, সেই টেলিটকের আইনে আপনি দিতে পারতেন। এমনকি আপনার নিজের কোম্পানি আছে গ্রামীণ ফোন, তারাও ওটাই দিতে পারতেন। কিন্তু স্টারলিংকে এইভাবে এককভাবে একেবারে ছেড়ে দেওয়াটা মোটেই ঠিক হয়নি। সুতরাং চুক্তি সংশোধন করুন, স্টারলিংকে অপারেশন করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেটা বাংলাদেশি কোম্পানির মাধ্যমে অপারেশন করতে হবে। বাংলাদেশের কোম্পানির বাইরে স্টারলিং ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে অপারেশন করতে দেয়া ঠিক হবে না। এটা রাষ্ট্রের ইন্টিগ্রিটি, রাষ্ট্রের সভরেন্টির ব্যাপারে ভবিষ্যতে নিরাপত্তার সংকট দেখা দিতে পারে। বন্ধুগণ, আজকে শুধুমাত্র কথাটি বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেহেতু পার্লামেন্ট নেই, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলগুলোর সাথে, নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করতে হবে। আপনি একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, প্রয়োজনবোধে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে সেখানে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নিষ্পত্তি করুন। তা না হলে এই যে রাখাইনে যে করিডোর আপনারা দিচ্ছেন, এই করিডোর আমাদের জন্য বুমেরাং হতে পারে, আমাদের বোধের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়াতে পারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে। তাই এখন পর্যন্ত যদি চুক্তি না হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে যারা এখানে স্টেক হোল্ডার আছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করুন, মতামত নিন। তারপরে এখানে মানবিক করিডোর দেওয়া যাবে কি যাবে না, কিভাবে যাওয়া যাবে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করে নিষ্পত্তি করুন। আর এর বাইরে যদি ইতিমধ্যে যদি দিয়ে থাকেন, তাহলে আপনার সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। মানবিক করিডোর দেওয়ার নামে যদি কোনো চুক্তি যদি গোপনে করে থাকেন, তা বাতিল করতে হবে।